আমার নাম লিংহাং। আমি জেগে উঠলাম এবং অনুভব করলাম আমি প্রচণ্ড ক্ষুধার্ত। গলার মধ্যে জ্বালা, মাথায় ব্যথা, আর ছত্রাক ও ধুলোর গন্ধ আমাকে প্রায় বমি করিয়ে দিচ্ছিল। ঘরটি ভেঙে পড়েছে, ময়লা, ঠান্ডা ও ভাঙাচোরা। এক মুহূর্ত লেগে গেল বুঝতে যে এটা আর আমার পৃথিবী নয়। আমি আমার আধুনিক জীবনে অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা গিয়েছিলাম। কিন্তু সামহাও আমি জেগে উঠলাম ঝু রাজবংশের হুয়াং লিং গ্রামের একজন মানুষ লিং হাং এর দেহে। এই লিং হাং ছিল একজন গরিব কৃষকের দ্বিতীয় ছেলে। সে গরুর মতো কাজ করত, কিন্তু কেউ তাকে মূল্যায়ন করত না। তার বড় ভাই লি ঝাও ব্যর্থ শিক্ষার্থী ছিল এবং পরিবারের একমাত্র আশা। তার ছোট ভাই লি মিং অলস ও ব্যবহারহীন। কিন্তু আমি, অর্থাৎ এখনকার আমি, ছিলাম সেই যে ট্র্যাশের মতো আচরণ পেত। কোনো স্ত্রী নেই, কোনো সাহায্য নেই, শুধু আদেশ ও মার। ৩ দিন আগে তাকে তিরস্কার করা হয়েছিল এবং তার ভাইয়ের জন্য মাংস শিকার করতে পাঠানো হয়েছিল। সে একটি খাড়া পাহাড় থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল এবং মারা গিয়েছিল। তখনই আমি দেহটি নিয়েছিলাম। আমি বসে ভাবছিলাম, তখনই কিছু অদ্ভুত ঘটল। আমি একটি গোপন স্থানে টেনে নেওয়া হল। সেখানে বিশাল, শান্তিপূর্ণ এবং ফসলের জমি, পানি, ঘাস, এমনকি একটি ছোট পাহাড়ও ছিল। এক স্বর্গরাজ্য। আমি সেই ঝর্ণা থেকে পানি পান করলাম এবং পূর্ণ ও সুস্থ বোধ করলাম। হয়তো এই স্পিরিট স্প্রিং স্থান এমন মানুষদের জন্য একটি উপহার যারা অন্য জগৎ থেকে এসেছে। ঘরে ফিরে আবার শুরু হলো যন্ত্রণা। আমার তথাকথিত মা জিন আমার উপর এক রাক্ষসের মতো চিৎকার করছিল, সব কিছু আমার ওপর দোষ চাপাচ্ছিল। আমি আর সহ্য করতে পারিনি। আমি শান্ত ও দৃঢ়ভাবে তাদেরকে বললাম। আমি তাদের মনে করিয়ে দিলাম আমি সব কাজ করেছি, আর এখন ক্ষুধার্ত ও আহত অবস্থায়ও তারা আমাকে খাওয়ায়নি। তারা আমাকে মাটির খেলা দিয়েছে। আসলেই মাটি, যা তারা গুহানাইন মাটি বলে ডাকত। তাই আমি ফেটে পড়লাম। আমি আমার অলস ছোট ভাই লি মিংকে গ্রামোদ্ধারের দিকে টেনে নিয়ে গিয়ে সবাইকে দেখালাম তারা আমাকে কিভাবে আচরণ করেছে। আমি সব প্রকাশ করলাম। কিভাবে আমাকে মাটির খেলা খাওয়ানো হয়েছে। কিভাবে তারা আমার উপর অত্যাচার করেছে। কতটা অন্যায় হয়েছে। এখন গ্রামবাসীরা জানে। আমার বাবা দাদা ঝি রেগে গেলেন আমার মায়ের ওপর, মূলত পরিবারের নাম নষ্ট করার কারণে। আমি আর পাত্তা দেইনি। আমি চুপ থাকার পরিত্যাগ করলাম। এখন থেকে আমি নিজের জন্য বাঁচব, তাদের দাস হিসাবে নয়। আমার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, আর আমি ফিরে যাচ্ছি না। পুরো গ্রাম আমার চারপাশে জড়ো হলো যখন আমি আমার ছোট ভাই লি মিংকে টেনে নিয়ে এলাম, আর তারা চিৎকার করছিল কিভাবে আমার পরিবার আমাকে আচরণ করেছে। মানুষরা জানতে চাইল কি হয়েছে, অবাক হয়েছিল আমি বেঁচে আছি। আমার বাবা সবাইকে দূরে সরানোর চেষ্টা করলেন, বললেন আমি শুধু বোকামি বলছি, কিন্তু আমি চুপ থাকিনি। আমি সব বললাম। কিভাবে আমার বাবা মা আমাকে বড় ভাই লি ঝাও এর জন্য মাংস শিকার করতে বাধ্য করত। কিভাবে আমি একটি পাহাড় থেকে পড়ে প্রায় ৩ দিন অচেতন ছিলাম, পানি ছাড়া। সবাই জানে আমি সর্বদা সবচেয়ে কঠোর পরিশ্রম করতাম। তবু আমি অবিবাহিত এবং দাসের মতো আচরণ পেয়েছি। আমাদের গল্প শোনার পর তারা আমার প্রতি দয়া দেখাতে শুরু করল এবং আমার বাবা মাকে ডাকতে শুরু করল। আমার বাবা মা সব অস্বীকার করল, কিন্তু আমি দেখালাম সেই মাটির পাত্র যা তারা আমাকে খাওয়িয়েছিল। গ্রামবাসীরা অবাক। গুহানাইন মাটি খাওয়া কেউকে হত্যা করতে পারে। তারপরও তারা তাদের নিজ সন্তানকে এটি খাওয়িয়েছিল। আমি প্রমাণ করলাম তাদের কাছে খাবার ছিল, কারণ আমার ছোট ভাই লি মিং এর কাছে ছিল ময়দার কেক, আর আমাকে মাটি দেওয়া হয়েছিল।
গ্রামবাসীরা আমার বাবা মার উপর চিৎকার করতে লাগল। আমার মা জিন চিৎকার করে বলল আমি তাদের হত্যার চেষ্টা করছি। কিন্তু তারপর গ্রাম ন্যায়াধীশ হাজির হল। তিনি আমার বাবাকে সতর্ক করলেন যে, যদি এই আচরণ প্রধান কর্মকর্তার কাছে পৌঁছায়, আমার বড় ভাই লি ঝাও এর আসন্ন সাম্রাজ্য পরীক্ষা নষ্ট হতে পারে, যা 10 বছরের পরিশ্রম নষ্ট করবে। আমার বাবা মা আতঙ্কিত হল। আমি সবাইকে স্মরণ করালাম অন্য সময়গুলো, কিভাবে তারা আমাকে ক্ষুধার্ত রাখত, কিভাবে তারা শুধু ছোলার খাবার খাইতাম আমাকে, আর গোপনে ভালো খাবার দিত আমার ভাইদের। গ্রামবাসীরা আমার কথা নিশ্চিত করল, আমার বাবা মার পক্ষপাতিত্ব প্রকাশ করল। আমার বাবা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু গ্রাম ন্যায়াধীশ সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি চাই। আমি দুর্বল ভান করে বললাম আমি সুস্থ হতে যথাযথ খাবার চাই। সাদা ভাত, উবলি আন্ডা, মাংসের স্যুপ এবং হার্বাল ওষুধ। আমার মা জিন ফেটে পড়ল, আমাকে লজ্জাজনক বলল, কিন্তু আমার বাবা তাকে থাপ্পড় মারল এবং অবশেষে আমার শর্ত মেনে নিল। বাহ্যিকভাবে, আমি মিষ্টিভাবে ধন্যবাদ জানালাম, সন্তুষ্ট ছেলের মতো অভিনয় করলাম। কিন্তু ভিতরে, আমি শীতল। এটি কেবল শুরু মাত্র। বছরের পর বছর কষ্টের পর, আমি আর তাদের কাজের গরু হতে রাজি নই। এখন থেকে, আমি তাদের প্রতিটি কষ্টের জন্য প্রতিদান নেব। সেই সন্ধ্যায়, আমি আমার ভাঙা বিছানায় বসে আমার অদ্ভুত নতুন ক্ষমতা পরীক্ষা করছিলাম। ডান হাত দিয়ে কোনো জিনিস স্পর্শ করলে আমি সেটাকে আমার জায়গায় সংরক্ষণ করতে পারি এবং পরে আবার বের করতে পারি। এমনকি গরম খাবারও গরমই থাকে, এবং আমি বুঝতে পারলাম যে বিষাক্ত উড়ন্ত পিঁপড়ের মতো জীবিত প্রাণীরাও সেখানে বাঁচতে পারে। এর মানে আমি প্রয়োজনে সেখানে লুকাতে পারি, বা এমনকি সেখানে একটি বাড়ি বানাতেও পারি। এই চিন্তায় আমি প্রথমবারের মতো এখানে জেগে থাকা থেকে আশাবাদী মনে হল। আমি একটি সেদ্ধ ডিম খেলাম, যা লিং হাং আগের জীবনে বছরে একবারই পেত, এবং একই সাথে সন্তুষ্টি ও তিক্ততা অনুভব করলাম। কিছুক্ষণ পর, মা জিন আমার দরজায় এসে মাংসের স্যুপ নিয়ে এল। গন্ধটা আমার পেটকে ঘুরিয়ে দিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার মা হয়তো এতে থুথু ফেলে দিয়েছেন। কোনো হেঁচকিচানি ছাড়াই, আমি স্যুপটি বাইরে ফেলে দিলাম, যা মা জিনকে চমকে দিল। যখন দাদা ঝি চিৎকার করে এসে খাবার নষ্ট হওয়ার জন্য হুমকি দিলেন, আমি তার আঙুল ধরে তাকে সতর্ক করলাম। এখন থেকে, তারা যদি আমাকে ঠিকঠাক খাবার না দেয়, আমি আবারও গ্রামের অফিসে যাব। তারপর আমি দরজা বন্ধ করে তাদের চিৎকার উপেক্ষা করলাম। সেই রাতে, পুরো লিং হাং পরিবারে ঝগড়া শুরু হল। ছোট ভাই লি মিং রিপোর্ট করতে চাইছিল যে আমি মাকে আহত করেছি, কিন্তু বাবা লি ঝাও বিরত থাকলেন, কারণ তাদের কোনো প্রমাণ ছিল না, এবং গ্রামে ইতিমধ্যেই গুজব চলছিল। বড় ভাই লি ঝাও বুদ্ধিমান আচরণ করছিলেন, কিন্তু কেবল পরামর্শ দিলেন যে শান্তি বজায় রাখার জন্য আমাকে ভালো খাবার দেওয়া হোক। মিনওয়াইল, বাবা লি ঝাও একটি পুরনো ভবিষ্যৎবাণী মনে করলেন যে আমার চরিত্র বিদ্রোহী। পরবর্তী আলোচনায়, বড় ভাই লি ঝাও তার প্রকৃত পরিকল্পনা প্রকাশ করলেন। তিনি শহরে একটি বাড়ি ভাড়া নিয়ে সাম্প্রতিক সাম্রাজ্যিক পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন। ছোট ভাই ও ভগ্নিপতি প্রতিবাদ করলেন, বললেন এটা রূপার অপচয় হবে। কিন্তু শেষ পর্যন্ত, বাবা লি ঝাও তার পক্ষে সাফ করে বললেন, 5 তালের রূপা তার পড়াশোনার জন্য। পরীক্ষায় পাস করলে পরিবার বড় সুবিধা, করমুক্ত জমি, এবং জোরপূর্বক শ্রম থেকে মুক্তি পাবে। যতক্ষণ তারা পরিকল্পনা করছিল, আমি আমার কুটিরে থেকে স্ফীত কণ্ঠে হুইসেল বাজাচ্ছিলাম। আমার কাছে খাবার, একটি গোপন স্থান, এবং একটি পরিকল্পনা ছিল। আমি আর শান্ত,
নির্যাতিত ছেলে নই। এবার আমি তাদের প্রতিটি কষ্টের প্রতিশোধ ধাপে ধাপে নেব। সেই রাতে সবাই ঘুমানোর সময় আমি নীরবে আমার ঘর থেকে বের হলাম প্রতিশোধের পরিকল্পনা নিয়ে। আমি দুটি বিষাক্ত লুকানো উড়ন্ত পিঁপড়েকে আমার পিতামাতার ঘরে মুক্তি দিলাম। মুহূর্তের মধ্যে মূল বাড়ায় চিৎকার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে শান্তিপূর্ণভাবে ঘুমালাম, সন্তুষ্ট বোধ করছিলাম। সকালে বড় ভাই লি ঝাও রূপা নিয়ে খুশি হয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য বের হলেন। যখন মা জিন আমাকে প্রাতরাশে ডাকলেন, আমি মূল বাড়িতে ঢুকলাম এবং আমার কৌতুকের পরিণতি দেখলাম। বাবা লি ঝাও তার ফোলা উরু খোঁচাচ্ছিলেন এবং মাজিনের গলা লাল ফুসকুরিতে ঢাকা। প্রাতরাশের সময় আমার ছোট ভাগ্নে ঝিইউ আমাকে অযোগ্য বলে উপহাস করল। ঝগড়া না করে আমি তাকে ঘাড় ধরে বিছানায় ফেলে দিলাম। সে চিৎকার করল, আরেকটি লুকানো উড়ন্ত পিঁপড়া তার পকেটে বের হয়ে আরও বিশৃঙ্খলা তৈরি করল। যখন পরিবার পিঁপড়াটিকে হত্যা করল, তখন ভগ্নিপতি আমাকে এক শিশুর প্রতি কঠোর হওয়ার জন্য নিন্দা করলেন, বললেন আমি একা মারা যাব। আমি ঠান্ডা হেসে বললাম, আমি একজন স্ত্রী নিয়ে বিয়ে করব এবং পত্নী নেব, এবং এই পরিবারের কেউ আমাকে শেষ দেখবে না। আমার সৎমা মা জিন চিৎকার করে বললেন তারা আমাকে বিয়ে করতে দেবে না। এটি শেষ স্ট্র ছিল। আমি একটি কাঠের টেবিল ছুঁড়ে দিলাম, যা খাবার ছড়িয়ে দিল, এবং তাদের সতর্ক করলাম। দুপুরে আমি মাংসের স্যুপ বানাবো, আর কেউ আমাকে রোধ করতে চাইলে আমি চুলা ভাঙব। তারপর আমি বাড়ি ছেড়ে গেলাম। ভেতরে মা জিন রেগে চিৎকার করছিলেন এবং বাবা লি ঝাওকে আমাকে বাইরে করার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু তিনি বিরত থাকলেন, বললেন, আমার ছাড়া কেউ চাষের কাজ করবে না। বাবা মা ভয় পাচ্ছিলেন যে যদি আমার বিদ্রোহের কথা ছড়িয়ে পড়ে, বড় ভাই লি ঝাওর সাম্রাজ্যিক পরীক্ষার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। তারপরও বাবা লি ঝাও আশা করছিলেন যে আমি শেষ পর্যন্ত শান্ত হয়ে যাব। আমার কোনো ইচ্ছা নেই পুরানো লিং হাং হয়ে ফেরার। বছরের পর বছর তারা আমাকে একটি বলদ হিসেবে ব্যবহার করেছে, খাবার, বিয়ে, এবং মর্যাদা ডিনাইড করেছে। এখন আমার ক্ষমতা আছে এবং আমি ব্যবহার করতে ভয় পাচ্ছি না। এটি শুধুমাত্র তাদের প্রতিটি কষ্টের প্রতিশোধ নেওয়ার শুরু। হুয়াং লিং গ্রামটি একটি দূরবর্তী অঞ্চলে অবস্থিত। আবহাওয়া কেন্দ্রীয় হুনানের মতো, ধান এবং গম চাষের জন্য উপযুক্ত। পূর্ব দিকে উঁচু পাহাড় রয়েছে যা একটি বাধা হিসাবে কাজ করে, এবং পশ্চিম দিকে একটি ছোট সমতল জমি। পাহাড়ের পাদদেশে একটি বাঁকা নদী প্রবাহিত হয়। বছরের পর বছর বালুর জমি উর্বর জমিতে পরিণত হয়েছে। ভালো বছরে পর্যাপ্ত বৃষ্টি হলে গ্রামবাসীরা এই সমতল জমিতে ধান চাষ করে। কিন্তু গত বছর থেকে একটি কঠোর খরা চলছিল এবং এখন পর্যন্ত নদী শুকিয়ে গেছে, তাই তারা কেবল গম চাষ করতে পারছে। গ্রামের অর্ধেক পরিবারের গুদামজাত ধান শেষ হয়ে গেছে। তাদের বেঁচে থাকার জন্য মিশ্র ধান কিনতে হবে এবং বন্য শাক সবজি ও ফল মিশিয়ে খেতে হবে। শুধুমাত্র লিং হাং এর পরিবারই সামলাতে পারছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে 20 একর শুষ্ক জমি চাষ করে আসছেন, যা তাদের গ্রামের বড় পরিবার হিসেবে তৈরি করেছে। কিন্তু ক্ষেতের ম্লান গমের চারা দেখে লি ঝাও স্পষ্টভাবে জানছিল যে যদি আগামী 1 মাসের মধ্যে বৃষ্টি না হয়, ফসল ধ্বংস হয়ে যেতে পারে এবং গ্রামবাসীদের হয়তো পলায়ন করতে হবে। সাধারণ মানুষের দুঃখ সবসময়ই সর্বাধিক। হেঁটে চলতে চলতে লি ঝাও তার ভবিষ্যৎ পরিকল্পনা করছিল। প্রথমে তাকে পুরনো লিং পরিবার থেকে আলাদা হতে হবে, সম্ভব হলে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে হবে যাতে তারা পরে তাকে বিরক্ত না করে। দ্বিতীয়ত,
পরিবারের সঙ্গে আলাদা হওয়ার পর বেঁচে থাকার জন্য যথেষ্ট খাদ্য খুঁজে বের করতে হবে এবং নিজেকে সহায়তা করার উপায় বের করতে হবে। তৃতীয়ত, টাকা উপার্জন করতে হবে কারণ গ্রামটি প্রতি বছর সরকারের কাছে মাথাপিছু কর দেয়, এবং একবার আলাদা হলে তা এড়ানো যাবে না। সে করের সঠিক তারিখ জানত না কারণ আগে কখনো পরিবারের ব্যবস্থাপনা করেনি, কিন্তু সম্ভবত এটি এই মাসেই। চতুর্থত, তাকে বসবাসের জন্য একটি জায়গা খুঁজতে হবে। একটি বাড়ি নির্মাণ করতে অন্তত 10 বা 20 সিলভার কয়েন লাগে, যা কিছুটা অবাস্তব, কিন্তু তাকে কমপক্ষে ঝড় হাওয়া থেকে আশ্রয় নিতে কিছু ছাদ থাকা প্রয়োজন। শেষমেশ, সে তার জায়গায় থাকা রহস্যময় জমি নিয়েও ভাবছিল। যদি কিছু বীজ পাওয়া যায় এবং পরীক্ষা করা যায়, হয়তো সে বেঁচে থাকার নতুন উপায় খুঁজে পেতে পারে। সব কিছু চিন্তা করে, লি ঝাও কিছুটা শান্তি অনুভব করল। যেহেতু সে এখানে এসেছে, তাকে ভালোভাবে বাঁচতে হবে। এই বিরল সুযোগ নষ্ট করা যাবে না। সে ফিরে ঘরের দিকে হেঁটে গেল। পথে, গ্রামবাসীরা একে একে তাকে অভিবাদন জানাল। গতকাল বাড়িতে হওয়া তর্ক ইতিমধ্যেই গ্রামে ছড়িয়ে পড়েছে। সবাই তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল, কিন্তু সাহায্য করতে পারছিল না। কঠিন সময়ে, কারো হাতে অতিরিক্ত শক্তি থাকে না। বড় ভাই লি ঝাও হঠাৎ পেছনে থেকে এক চমকপ্রদ কণ্ঠ ডাক দিল। লি ঝাও ঘুরে দেখল লি মিং দ্রুত এগিয়ে আসছে। লি মিং এর পরিবারে শুধু এক জীর্ণ মা জিন আছেন, যিনি প্রায়ই অসুস্থতার কারণে ওষুধ প্রয়োজন। তাই তাদের জীবন কঠিন। 20 বছর বয়স হলেও সে এখনও অবিবাহিত। লি মিং সাধারণ সাদামাটা লিনেনের কাপড় পরে আছে এবং তার মুখে সাদাসিধে, সৎ হাসি। বড় ভাই লি ঝাও, তুমি কি ঘরে বিশ্রাম নিচ্ছ? সে জিজ্ঞেস করল। আমি শুধু একটু বাতাস খেতে বাইরে এসেছি। তুমি কি ক্ষেতের কাজ করতে যাচ্ছ? লি ঝাও উত্তর দিল। লি মিং মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঘাস গমের চারা থেকে লম্বা। আমি আগাছা উঠাব। বলতে বলতে সে এক মুহূর্ত থেমে, আলতোভাবে যোগ করল, বড় ভাই লি ঝাও, আমি কৌতূহলী হচ্ছি, তবে আমি মনে করি তোমাকে পরিবারের থেকে আলাদা হয়ে নিজে বাঁচার কথা ভাবা উচিত। তোমার পুরো পরিবার অলস এবং খেতে ভালোবাসে। যদি তুমি বাড়িতে থাকো, তারা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এটি লি ঝাও এর মনকে গরম অনুভূতি দিল। এখানে এসে, লি মিং প্রথম ব্যক্তি যিনি সত্যিই তার খেয়াল রাখছিলেন। পাহাড়ে আগুন জোগাড় করতে একসাথে যাওয়ার দিনগুলো মনে পড়ে, সে হেসে মাথা নেড়ে সম্মত হল। আমি বুঝেছি, এবার সত্যিই আমাকে ভালো পরিকল্পনা করতে হবে। লি মিং এর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, স্পষ্টতই সে দেখল লি ঝাও কিছুটা শান্ত হয়েছে। লিং পরিবার যে ক্ষতি করেছে তা সত্যিই লি ঝাও এর অনুভূতিকে আঘাত দিয়েছিল। তারপর সে আনন্দের হাসি দেখাল। বিদায় নিয়ে লি ঝাও পরিচিত ছোট পথ ধরে এগিয়ে চলল এবং শীঘ্রই তার নিজস্ব ক্ষেতে পৌঁছল। 10 একর গমের ক্ষেতটি আশেপাশের ক্ষেতের মধ্যে আলাদা করে দাঁড়িয়েছিল। গমের মাথাগুলো পূর্ণ নয়, তবে অন্যান্য ক্ষেতের তুলনায় স্বাস্থ্যকর দেখাচ্ছিল। প্রথমে সে সতর্কভাবে চারপাশ দেখল। কেউ খেয়াল করছে না দেখে, সে আলতো করে দাঁড়িয়ে গমের মাথাগুলোকে তার ডান হাতে ছুঁয়ে দুলিয়ে দিল। মুহূর্তের মধ্যে 100-র বেশি গমের গাছ অদৃশ্য হয়ে গেল। এরপর সে দাঁড়িয়ে পাহাড়ের পাদদেশের দিকে হেঁটে গেল। গ্রামের মানুষদের কাছে খুব কম খাদ্য ছিল, তাই গ্রামের চারপাশের বন্য সবজি ইতিমধ্যেই পাহাড়ের পাদদেশে খুঁড়ে ফেলা হয়েছে। কিছুক্ষণ খুঁজে বের করার পর, সে একটি ছোট জম মূলের ক্ষেত খুঁজে পেল। সে সেই মূলগুলো তার স্পেসে রাখল এবং ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেল। যত তাড়াতাড়ি সে আঙিনায় প্রবেশ করল, সে বুঝতে পারল কিছু ঠিক নেই। দাদাঝি,
সে দাদা ঝির সঙ্গে মুখোমুখি ছিল। বাবা, কেন শুধুমাত্র আমাদের তিনজন পরিবার ক্ষেতের কাজে ব্যস্ত? আমার বড় ভাই লি ঝাও জেলায় গেছে, কিন্তু তার স্ত্রী এখনও বাড়িতে নেই কি? ভদ্রলোক, তুমি কি এখন কথা বলার সাহস পাচ্ছ? দাদাঝি বললেন, সুহিং শুধু একটি উড়ন্ত কীট দ্বারা কামড় খেয়েছে। তোমার বোনকে এখন তাকে দেখাশোনা করতে থাকতে হবে। দাদাঝি প্রাচীরের কোণে রাখা বাঁশের ঝাড়ু তুলে নিলেন, মারার জন্য প্রস্তুত। এই অসভ্য সন্তান সত্যিই স্বর্গের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সে এমনকি দ্বিতীয় পুত্রের মতো কথা বলা শিখেছে। সেই ভদ্রলোক। দাদাঝির স্ত্রী আতঙ্কিত হয়ে ক্রমাগত হাঁটতে লাগল, তাকে আটকাতে চাচ্ছিল, কিন্তু ডেকে খেতে ভয় পাচ্ছিল, তাই বারবার তার উরু ঘষতে লাগল, এমনভাবে যে তার পা ফুলে উঠল। তৃতীয় বৌমা খুশি নয় এবং বড় বোনকে চেয়ে সমানভাবে বলল, সুহিং তার মা বাবার কাছে বাড়িতে থাকছে তাকে দেখাশোনা করতে, তাই এটা যথেষ্ট। আমাদের জমি এত বড়, শুধু আমি এবং আমার স্বামী এটি শেষ করতে পারি না, বড় বোন। তুমি কি মনে করো না? ঝিইউ হাত কাঁপছিল এবং একটি শুকনো হাসি জোর করে করল। তুমি ঠিক বলেছ, বড় বোন। আমরা তোমার মতো করব। আমি তোমাদের সঙ্গে ক্ষেতের কাজ করব। না ওয়ে, লিমিং এবং মা একসাথে বলল। কিভাবে হতে পারে? তোমার বড় বোন বলেছে সে তোমাদের সঙ্গে ক্ষেতের কাজ করবে। এখন কি ভাবছ? দাদাঝি চিৎকার করে বললেন, সবাই থামো। তৃতীয় বউ যা বলেছে তাই করো। তোমরা তোমার মেয়েকেও নিয়ে যাও। সকালে যাও এবং দুপুরে ফিরো। খুশি নয়, কিন্তু কোনো উপায় ছিল না। সে ঠোঁট চেপে ধরল এবং রাজি হল। দাদাঝি ফিরে তাকালেন এবং দেখলেন দ্বিতীয় পুত্র কোণে দাঁড়িয়ে আছে, হাত মিলিয়ে এবং একটি আত্মতুষ্ট হাসি মুখে। তিনি যেতে চেয়েছিলেন তাকে মেরে ফেলতে। এই অসভ্য ছেলে যদি চাকরি ছেড়ে না দিত, পরিবারের শান্তি থাকত। এত সমস্যা হতো না। যখন সে অসুস্থতা থেকে সুস্থ হবে, আমি তাকে শাস্তি দেব। লিং হাং পরিবারের অচল অবস্থা নিয়ে যতটা খেয়াল করল না, সে সরাসরি তার ঘরে ফিরে শুয়ে পড়ল। সময় দ্রুত কেটে গেল, এবং অল্প সময়ের মধ্যে দুপুর হয়ে গেল। তৃতীয় লিমিং এবং অন্যান্যরা এখনও ক্ষেত থেকে ফেরেনি। লি ঝাও আর কোনো পরিকল্পনা নেই এবং সে শুধু তার ঘাড়ের ব্যথা সহ্য করতে করতে রান্নাঘরে গেল এবং লিং হাংয়ের জন্য মাংসের স্যুপ রান্না করতে লাগল। এই হৃদয়হীন, কৃতঘ্ন ছেলে। সে কি সাহস করে আশা করছে যে আমি তার জন্য মাংসের স্যুপ রান্না? সত্যি বলতে, আর কোনো ন্যায় নেই। বুড়ো জেইং একাই রান্নাঘরে বসে স্যুপ বানাচ্ছেন এবং ক্রমাগত অভিশাপ দিচ্ছেন। তিনি কি স্যুপে কয়েকবার থুথু ফেলবেন? জেইং এটি বিবেচনা করলেন, কিন্তু শেষ পর্যন্ত মাথা নাড়লেন। ফেলে দাও। কালকের সেই দানবের আচরণ দেখে, আজ সে হয়তো স্যুপ খাবেই না। যখন সে স্যুপ ঢেলে দেবে, তখন তিনি মাংসগুলো আলাদা করে ধুয়ে নিতে পারবেন এবং তার ছোট ভাই লি মিং এর জন্য রাখতে পারবেন। তার ছোট ভাই সবচেয়ে বেশি পরিচ্ছন্নতাকে ভালোবাসে। যদি সে জানত যে তিনি স্যুপে থুথু ফেলেছেন, সে হয়তো খেতেই মানা করত, যদিও সে ভিক্ষুক হোক। তিনি কিছু আওয়াজে চিৎকার করেন, লাজুক লেজার হাড়। স্যুপ প্রস্তুত। যদি খেতে চাও, নিজেই নিয়ে যাও। আমি তোমাকে পরিবেশন করব না। অভিশাপ দিয়ে, তিনি উঠলেন এবং আঙিনায় গেলেন, চোখ ঠিক রেখেছিলেন লিং হাং এর ঘরের দিকে। দরজা খুলে গেল এবং লিং হাং ধীরে ধীরে বের হলেন। প্রথমে তিনি লি ঝাও এর দিকে একটি নজর দেন। তারপর তিনি বড় বাটির মাংস স্যুপ নিয়ে রান্নাঘরে প্রবেশ করলেন এবং যেন মাটিতে ঢেলে দিচ্ছেন তেমন ভঙ্গি নিলেন। লি ঝাও আশা ভরা মুখে তাকালেন এবং গর্বিত হাসি। ঢালো তো, তাড়াতাড়ি। লিং হাং জেইং এর দিকে তাকালেন। তার মুখের ভাব দেখে,
তিনি ভ্রু তুললেন। আজ হয়তো তিনি স্যুপে কোনো উপাদান যোগ করেননি। তিনি রান্নাঘরের দিকে ফিরে গেলেন এবং হাতে চপস্টিক নিয়ে আবার দেখা দিলেন। কি কি দেখছ না আমি খাচ্ছি? লিং হাং ঠান্ডা স্বরে হেসে খাচ্ছেন। প্রাচীন সময়ে আধুনিক প্রযুক্তি ছাড়াই শূকর মাংস এখনও বেশ সুস্বাদু ছিল। লি ঝাও এর মুখ লাল হয়ে গেল, ক্রোধে প্রায় শ্বাস নিতে পারছেন না। এই মাংস আমার ছোট ভাই লি মিং এর জন্য। তুমি কিভাবে খেতে পারো? তুমি ক্ষুধার্ত ভূত। ভয় নেই যে অতিরিক্ত খেয়ে মারা যাবে? লিং হাং মাংসের কারণে মুখে তেল ছড়ানো অবস্থায় চোখ ঘুরিয়ে তাকালেন। মা, তোমার স্মৃতি হয়তো কমে গেছে। এই মাংস স্যুপ স্পষ্টতই আমার জন্য তৈরি করা হয়েছে। পুরো গ্রাম সাক্ষী হতে পারে। কিভাবে এটি তোমার ছোট ভাইয়ের হয়ে গেল? তিনি চপস্টিক ধীরে ধীরে চেটে খাচ্ছেন, চটকদার শব্দ করে। ওহ, জানো তো, এই মাংস স্যুপ বেশ স্বাদযুক্ত। পরের বার আরও লবণ দাও। একটু ফ্যাকাশে। জেইং এক ধাপ পিছু হাঁটে গেলেন, দাঁতের শব্দে মাটি কেঁপে উঠল। তিনি লিং হাং এর চোখে খেলার ঝলক দেখে হঠাৎ বুঝলেন যে তিনি খেলা করেছেন। হাই, তুমি ছোট দুষ্টু। কি ইচ্ছা করেছ? তিনি কোণ থেকে একটি ঝাড়ু তুলে ধরে শুকনো ডাল মতো লড়তে লাগলেন। আমাকে তামাশা করার সাহস কিভাবে হলো? দেখ, আমি তোমাকে শিক্ষা দেব। সম্ভবত তিনি বিশেষ ঝর্ণার পানি পান করেছিলেন। লিং হাং সহজেই পাশ কাটিয়ে গেলেন। ঝাড়ুর শব্দ কানের কাছে গিয়ে গেল, যখন তিনি বাটি ধরে রেখেছিলেন। সাবধানে থাকো, দয়া করে, তিনি বললেন, বাটিতে থাকা মাংস স্যুপ ঝাঁকানো অবস্থায়। এটি ছড়ালে, তোমার ছোট ভাইয়ের মাংস চলে যাবে। তার কথাগুলো যেন হৃদয় কাটা ঘুষি মারা। তিনি ঝাড়ু হাতে আটকে রইলেন, বুক জোরে উঠা নামা করছিল। কৃপণ সন্তান, আমি তোমার সঙ্গে লড়ব। এরপর তিনি ঝাড়ু ফেলে দিলেন এবং লিং হাং এর দিকে দৌড়ালেন। ধাক্কাধাক্কি শব্দে লিং হাং খালি বাটি ভেঙে দেখালেন, ভয় দেখিয়ে। তিনি চিৎকার করে বললেন, সাহায্য করুন। মা আমাকে মারতে আসছেন। এবং ঘর থেকে দৌড়ে বের হলেন। এখন প্রায় দুপুরের সময়। গ্রামবাসীরা দল বেঁধে বাড়ি ফিরছিল। লিং হাং এর জোরালো চিৎকার সঙ্গে সঙ্গে অনেক লোকের নজর কেড়েছে। কাকতালীয়ভাবে, গ্রাম প্রধানও জনসমক্ষে উপস্থিত ছিলেন, মুখে গম্ভীর অভিব্যক্তি। লিং হাং এর চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি তাড়াতাড়ি এগিয়ে গেলেন, অন্যের হাত ধরলেন এবং কাঁদতে কাঁদতে অভিযোগ করতে লাগলেন। চাচা গ্রামপ্রধান, আমি মাত্র এক চুমুক মাংস স্যুপ নিয়েছি, আর মা আমাকে মারতে ঝাড়ু তুললেন। তিনি বললেন, স্যুপ আমার ছোট ভাই লি মিংয়ের। তিনি লড়তে চাইছিলেন। দর্শকরা উত্তেজিত হয়ে গুঞ্জন করতে লাগল। গতকাল, সবাই এটি দেখেছিল। বুড়োঝি প্রতিদিন লিং হাং এর জন্য মাংস স্যুপ বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরের দিন, তিনি মন পরিবর্তন করলেন। এই মুহূর্তে, জেইং বাইরে বড় গ্রুপ গ্রামবাসী দেখে হঠাৎ বুঝলেন পরিস্থিতি। যখন বুড়োঝি বাইরে আসলেন, তিনি গম্ভীর অভিব্যক্তি নিয়ে রেগে যাওয়া গ্রামবাসী সহ গ্রাম প্রধানকে দেখলেন। মনে হল, আকাশ ভেঙে পড়ছে। তিনি শুধু ঘরে বসে তার আদেশ মানা ছোট ভাই লিং হাং দেখছিলেন। কিভাবে এমন বড় ঘটনা ঘটল? তার কপালে তীব্র ব্যথা হল। কিছু ভাবেননি, তিনি জেইং এর সামনে দাঁড়ালেন এবং থাপ্পড় মারলেন। তুমি অকার্যকর ঝামেলাবাজ। তারপর দোষী চেহারা নিয়ে গ্রাম প্রধানের দিকে মুখ ঘুরালেন। চাচা গ্রামপ্রধান, সব আমার দোষ। আমি শুধু ঘরে ঘুমাচ্ছিলাম। তবে চিন্তা করবেন না, আমি ফিরে গিয়ে তাকে শাস্তি দেব। গ্রামের প্রধান বিরক্তভাবে হাত নেড়ে বলল, আশা করি তুমি সত্যিই তাই বোঝাতে চাও।
তারপর লিং হাংকে আরও কয়েকবার সান্ত্বনা দিয়ে অন্য গ্রামবাসীদের সঙ্গে চলে গেল। লিং হাং তাদের দিকে কোনো মনোযোগ দিল না, সরাসরি নিজের ঘরে ঢুকে দরজাটা শক্ত করে বন্ধ করে দিল। এই ঘটনার পর সে বুঝল সঠিক সময়টা শিগগিরই চলে আসছে। তার আন্দাজ, খুব বেশি দেরি নেই, দাদা ঝি র পরিবার তাকে জোর করে ঘর থেকে বের করে দেবে। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। সে একটা কাঠের লাঠি তুলে নিয়ে খাটের নিচে ঢুকিয়ে ভাঙা বেসিনটা বের করল। হালকা চিন্তার সঙ্গে সঙ্গে সে আত্মিক ঝর্ণার জায়গায় প্রবেশ করল। কয়েক চুমুক আত্মিক ঝর্ণার পানি খেতেই তার ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল। তারপর সে আগের পাওয়া 100রও বেশি গম আর জামরুট গাছগুলো কেন্দ্রীয় জমিতে প্রতিস্থাপন করতে শুরু করল। যদিও কোনো সরঞ্জাম ছিল না, সে ধীরে ধীরে কিন্তু যত্নের সঙ্গে কাজ করল। রোপণ শেষ হলে সে আগে থেকে প্রস্তুত করে রাখা ভাঙা কাঠের বেসিনটা বের করে আত্মিক ঝর্ণার পানি দিয়ে সেগুলোতে জল দেওয়া শুরু করল। এদিকে লি ঝাও এবং তার পরিবার ক্লান্ত শ্রান্ত হয়ে তাড়াহুড়ো করে ঘরে ফিরল। মূল ঘরে পৌঁছেই তারা অভিযোগ করতে যাচ্ছিল, তখনই দেখল দাদা ঝি রাগে টেবিলে থাপ্পড় মারছে আর মা জিনকে ধমকাচ্ছে, তুই মগজহীন মেয়ে। আবার দ্বিতীয় ভাইকে বিরক্ত করতে গিয়েছিলি কেন? তুই কি তাকে তাড়িয়ে দিতে চাস? সে যদি মাঠে কাজ না করে, আমরা তখন কি করব? মা জিন একগুঁয়েভাবে উত্তর দিল, সে এমনকি আমায়, নিজের মাকেও মারার সাহস করেছে। এ রকম ঝামেলাবাজকে ঘরে রেখে কি লাভ? আমি বলি, লিং হাংকে হুয়াং লিং গ্রাম থেকে তাড়িয়ে দাও। সে যখন মাথার কর দিতে পারবে না, তখন কর্মকর্তারা তাকে জোর করে শ্রমে নিয়ে যাবে। মরে গেলে মরুক। দাদা ঝি র মুখে এক মুহূর্তের জন্য দ্বিধার ছাপ ফুটে উঠল। তারপর হাত নেড়ে বলল, কয়েকটা দিন অপেক্ষা করি, দেখি কি হয়। যদি সত্যিই ওই পর্যায়ে চলে যায়, তবে যা হওয়ার হবে। তারপর সে বলল, তৃতীয় ভাই, এখন থেকে আমাদের জমির কাজ মূলত তোমাদের জনের ওপর নির্ভর করবে। কিন্তু লি মিং এবং তার স্ত্রী সঙ্গে সঙ্গে অস্বীকার করল, আমাদের কেন কাজ করতে হবে? আমি বলি, যদি করি তো সবাইকে করতে হবে, শুধু আমায় দিয়ে হবে না। উচ্ছৃঙ্খল, দাদা ঝি রাগে পাইপ দিয়ে কাঠের টেবিলে আঘাত করল, তোমরা বিদ্রোহী ছেলে মেয়ে। চাও কি আমি আর তোমাদের মা, এই বুড়ো হাড়গুলো মাঠে কাজ করতে যাই? লি মিং একগুঁয়েভাবে পাল্টা বলল, যাবেন না কেন? বাবা, মা, তোমরা তো মাত্র 40-এর কোঠায়, একেবারেই পূর্ণ যৌবনে আছো। পুরো ঝু রাজবংশে আমাদের হুয়াং লিং গ্রামের লিং পরিবারের ভরসা তো তোমাদের ওপরেই। অকাজের লোক। এক দফা উত্তপ্ত তর্কের পর সবাই রাগে গোজগোজ করতে করতে নিজ নিজ ঘরে চলে গেল। পরদিন ভোর হতেই লিং হাং গভীর ঘুম থেকে জেগে উঠল। সে অধীর আগ্রহে আত্মিক ঝর্ণার স্থানে প্রবেশ করল। সামনে দৃশ্য দেখে সে এতটাই হতবাক হল যে মুখ হা করে রইল। গতকাল যে 100 সবুজ গমগাছ সে প্রতিস্থাপন করেছিল, সেগুলো এখন যেন সোনালি পোশাকে সাজানো। ভারী শীষগুলো ঝুলে পড়েছে, প্রতিটি দানা পরিপূর্ণ আর খোলস ফেটে বেরিয়ে আসার মতো, সূর্যের আলোয় ঝলমল করছে। খুব দূরে নয়, জামের লতা স্বাধীনভাবে উঠেছে, মাটির ওপরে 3টি মোটা জাম উকি দিচ্ছে। গাঢ় সবুজ পাতা শান্তভাবে দুলছে। ওহ, মাত্র একদিনেই এগুলো পাকতে পারে, আর মানও এত ভালো। এটা কি তবে কিংবদন্তির আত্মিক ক্ষেত্র? লিং হাং নিজেকে চিমটি কাটল, ব্যথা অনুভব করে নিশ্চিত হল এটা স্বপ্ন নয়। তারপর একটি গমশিস ছিঁড়ে মুখে দিল। সমৃদ্ধ শস্যের গন্ধ জিভে ছড়িয়ে পড়ল। টানা চিবোতে চিবোতে উষ্ণ এক প্রবাহ গলায় বেয়ে নেমে গিয়ে শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল।
আনন্দ কাটার পর যুক্তিবোধ আবার নিয়ন্ত্রণ নিল। সে বুঝল, ধন সম্পদ প্রকাশ করলে সর্বনাশ ডেকে আনে। এত মূল্যবান শস্য কেবল গোপনে খাওয়া যাবে, বাইরের কারো সঙ্গে ভাগ করা যাবে না, না হলে বিপদ আসবেই। ঝুপড়ি ঘরে ফিরে এসে উত্তেজিত মন শান্ত করার চেষ্টা করল। ভান করে স্বাভাবিক দেখাতে দেখাতে বাইরে বেরোল। তখনও ভোরের আলো ফোটেনি, লি ঝাও, লি মিং কিংবা অন্যরা কেউ ঘুম থেকে ওঠেনি। সে দক্ষতার সঙ্গে পিছনের উঠোনের কোণে গেল, যেখানে সরঞ্জাম রাখা হতো। সাবধানে ভাঙা ঝুড়িটা খুলে অবশেষে একটা মরিচাধরা কাস্তে আর একটা খোঁচা পাওয়া গেল। সঙ্গে একটা পাথরের শানও নিল। তারপর তাড়াতাড়ি ভেতরে ফিরে এসে দরজাটা ভেতর থেকে আটকিয়ে উপরে একটা কাঠের লাঠি রাখল। এরপর আবার আত্মিক ঝর্ণার স্থানে প্রবেশ করল, কাস্তেটা শান দেওয়ার জন্য উদ্গ্রীব। এদিকে অন্য পাশে গতকাল খুব ক্লান্ত থাকার কারণে লি ঝাও এবং অন্যরা আলসেভাবে তখনই উঠল যখন সূর্য অনেকটা ওপরে উঠে গেছে। মার্চ মাসের সূর্য তখনই দাউদাউ করে জ্বলছিল। লি ঝাও আর তার স্ত্রীকে নিয়ে লিমিং এবং তার স্ত্রীকে মাজিন বারবার তাগাদা দিলেও তারা টানাহেঁচড়া করতে করতে প্রায় দুপুর না হতেই তাদের দুই মেয়ে নিয়ে আবার মাঠে বের হল। পথে হুয়াং লিং গ্রামের গ্রামবাসীরা তাদের ধীরগতিতে হাঁটতে দেখে ঘৃণাভরা চোখে তাকাল, কিন্তু কোনো অভিবাদন দেওয়ার প্রয়োজন মনে করল না। সূর্য যত ওপরে উঠছিল, কৃষিকাজ তত কঠিন হয়ে উঠছিল। লিমিং এর স্ত্রী মোটা সুতির কাপড় পরে ঘেমে একেবারে ভিজে যাচ্ছিল। প্রতিবার আগাছা তুলতে গেলে তার হাত কাঁপছিল অনিয়ন্ত্রিতভাবে। লি ঝাও এর স্ত্রী শাও মে এর গলা এত শুকনো হয়ে যাচ্ছিল যেন ধোঁয়া বের হচ্ছে, আর তার ঘাম গড়িয়ে পড়ে মাটিকে ভিজিয়ে দিচ্ছিল। ছোট দুই মেয়ে ঝাংইং আর ঝাংপান্ডির কোমল হাত আগাছার কাঁটায় কেটে রক্তে ভরে যাচ্ছিল, তবুও তারা দাঁত চেপে কাজ চালিয়ে যাচ্ছিল। তৃতীয় ভাই লি মিং নিজেই আরও বেশি কষ্ট পাচ্ছিল। তার কোমর এমনভাবে বাঁকা হয়েছিল যেন টানা ধনুক, চোখের সামনে অন্ধকার নেমে আসছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পড়ে যাবে। এই সময় লিং হাং এর বাড়ির রান্নাঘরে মা জিন এর মুখে ভরা ছিল বিদ্বেষ। সে নিজেই বিড়বিড় করে বলছিল, দ্বিতীয় ছেলেটার এত লোভ। শরীর প্রায় ঠিকই হয়ে গেছে, তবুও মাঠে গিয়ে কাজ করতে চায় না। একেবারে অকর্মণ্য, ডিম খেলেও ভাগ করে দিতে জানে না। সত্যিই অকৃতজ্ঞ। কত বছর ধরে মানুষ করলাম, অথচ কুকুর মানুষ করলেও অন্তত লেজ নেড়ে খুশি করে, কিন্তু সে, বলতে বলতে মা জিন ছোড়া চোখে সদ্য রান্না হওয়া মাংসের স্যুপের দিকে তাকাল। বাইরে কেউ খেয়াল করছে না দেখে সে তাতে কয়েকবার থুথু ফেলে দিল, তারপর নেড়ে দিয়ে উচ্চস্বরে ডাকল, অকর্মণ্য ছেলে, মাংসের স্যুপ তৈরি। এসো, তাড়াতাড়ি খেয়ে নাও। কিছুক্ষণের মধ্যেই লিং হাং রান্নাঘরে এল। সে একবার মা জিন ও তার পরিবারের দিকে তাকাল, তারপর চুপচাপ স্যুপটা তুলে নিয়ে উঠোনের বাইরে চলে গেল। হঠাৎ করেই ঝোপাস শব্দে সে স্যুপটা রাস্তার ধারে কাটাঝোপে ফেলে দিল। এ দৃশ্য দেখে মা জিন চিৎকার করে উঠল, অবাধ্য ছেলে! ওই স্যুপে 8টা কড়ি খরচ হয়েছে, আর তুই একেবারে ফেলে দিলি? তুই আসলেই অপচয়ী। লিং হাং নির্লিপ্তভাবে বলল, স্যুপটা আমার জন্যই, আমি চাইলে খাব, চাইলে ফেলব। এতে তোমার কি? রাগে মা জিন এর মুখ বেগুনি হয়ে উঠল, 3 দিন ধরে তুই স্যুপ খেয়ে যাচ্ছিস। কাল থেকে তোকে আর দেব না। সে কাঁধ ঝাঁকাল উদাস ভঙ্গিতে। তার আধ্যাত্মিক খেতে প্রচুর উৎকৃষ্ট গম আর জম জন্মাচ্ছিল, যা স্যুপের চেয়ে অনেক ভালো পুষ্টি দিত। আসলে স্যুপে তার আগ্রহ ছিল না, তবে ভাবল, যেহেতু এসেছে, পরিবারকে ছোট্ট একটা চমক দেওয়া যাক। এটা ভেবে সে বাড়ি না গিয়ে পাহাড়ের পাদদেশে হাঁটতে বের হল। মা জিন আর তার পরিবার ক্ষোভে পা ঠুকতে লাগল।
ধীরে ধীরে সূর্য ডুবে গেল। লি ঝাও এবং অন্যরা ক্লান্ত শরীরে বাড়ি ফিরল, তাড়াতাড়ি গোসল সেরে খাওয়া দাওয়া বাদ দিয়েই শুয়ে পড়ল। রাত নেমে এলো। লিং হাং এর বাড়ির উঠোন নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে নাকডাকার শব্দ ভেসে আসছিল। মধ্যরাতের পর লিং হাং চুপি চুপি উঠল। তার হাতে ছিল একটি বড় বিচ্ছু, যা সে কষ্ট করে ধরেছিল। সে পা টিপে টিপে প্রধান ঘরের দরজায় গিয়ে আলতো করে বিচ্ছুটি ভেতরে ছুঁড়ে দিল, তারপর পাশে প্রস্রাব করে ফিরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ল। আধ ঘণ্টা পর কর্কশ চিৎকার রাতের নিস্তব্ধতা ভেদ করল, আহহ! অনেক ব্যথা করছে। বিচ্ছু, কেউ আমাকে বাঁচাও! মাজিন এর আর্তচিৎকার যেন শূকর জবাইয়ের শব্দের মতো কাঁপিয়ে তুলল ঘরের আড়াল। তখনও আধঘুমে থাকা দাদাঝি হাতে শুকনো পাইপ নিয়ে ঘুম থেকে টেনে তোলা হল। মাজিন তার গা আঁকড়ে ধরে হাহাকার করল, পরিবার প্রধান, তাড়াতাড়ি ডাক্তার আনো। একটা বিষাক্ত বিচ্ছু আমাকে উরুর পাশে দংশন করেছে। দাদাঝি তখনও আধো ঘুমে বিভ্রান্ত। স্ত্রী, কি বলছ? এখন মার্চ মাস। এই সময় কোথায় বিচ্ছু আসে? আমার কথা বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। ব্যথায় মরছি। তাড়াতাড়ি ডাক্তার ডাকো। মাজিন যন্ত্রণায় ছটফট করতে লাগল। দাদাঝি বিরক্ত হয়ে বলল, আরে এটা বিচ্ছুর কামড় ছাড়া কিছুই নয়। একটু পরেই ঠিক হয়ে যাবে। হট্টগোল শুনে লি ঝাও আর লিমিং এসে হাজির হল। তেলের প্রদীপ জ্বালাতেই দেখা গেল, একটি বড় বিচ্ছু বাঁকা লেজ নেড়ে তাড়াতাড়ি বাইরে পালাচ্ছে। সবাই আঁতকে উঠল। দাদাঝি তাড়াহুড়া করে গিয়ে পা দিয়ে মারিয়ে দিল। কিন্তু হায়, তার পায়ে তখন জুতো ছিল না। তৎক্ষণাৎ পায়ে তীব্র ব্যথা ছুটে গেল। 40 পেরোনো লোকটি হঠাৎই পা চেপে ধরে চিৎকার করে উঠল, আহহ! ব্যথা! তাড়াতাড়ি ডাক্তার আনো। লি ঝাও আর লিমিং একে অপরের দিকে তাকিয়ে শান্ত করার চেষ্টা করল, বাবা, এটা কিছু না। বিচ্ছুর কামড় সামান্য। অল্প পরেই ব্যথা কমে যাবে। তাছাড়া এত রাতে ডাক্তার আসবে না। কিন্তু দাদাঝি ব্যথায় ঘামে ভিজে যাচ্ছিল। সে রেগে গিয়ে বলল, বাজে কথা। আমি তো প্রায় মরেই যাচ্ছি ব্যথায়, আর তোমরা বলছো এটা কিছু না? লি ঝাও হাত ছড়িয়ে বলল, বাবা, আমার কাছে তো টাকা নেই ডাক্তার ডাকার। তুমি বলো তো কোথায় রূপো লুকিয়ে রেখেছ? আমি সেটা নিয়ে গিয়ে ডাক্তার আনব। এ কথা শুনে দাদাঝি থমকে গেল। সেই গোপন ভাণ্ডারই ছিল তার জীবনের ভরসা। ছেলেরা যদি সব চুরি করে নেয়, পরে সে পস্তাবে। এই ভেবে দাঁতে দাঁত চেপে কিছু বলল না। এদিকে মাজিন যন্ত্রণায় ছটফট করছিল, তবুও আগুনে ঘি ঢালার মতো বলল, এটা নিশ্চয়ই দ্বিতীয় ছেলে লিং হাং এর কাজ। কাল ছিল ডানাওয়ালা পোকা, আজ এলো বিচ্ছু। এত কাকতালীয় ঘটনা হয়? দাদাঝি হঠাৎই মনে পড়ল, সাধারণত মার্চে কোনো বিষাক্ত পোকামাকড় থাকে না। কিন্তু টানা 2 দিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। সে আর পায়ের ব্যথার দিকে খেয়াল করল না। শুকনো পাইপ হাতে, তৃতীয় ছেলে লিমিং এর কাঁধে ভর দিয়ে এক পায়ে লাফাতে লাফাতে গিয়ে লিং হাং এর দরজায় জোরে ধাক্কা মারল। লিং হাং ধীরে ধীরে দরজা খুলে আরাম করে দাঁড়িয়ে বলল, মধ্যরাতে এত হইচই কেন? দাদাঝি পাইপ উঁচু করে কড়া স্বরে বলল, অকৃতজ্ঞ, স্বীকার করো। ওই ডানাওয়ালা পোকা আর বিচ্ছু তুমিই আমাদের ঘরে ফেলেছ, তাই না? লিং হাং কানে হাত দিয়ে হাই তুলে বলল, তুমি কি বলছ? কি বিচ্ছু? বাজে কথা বন্ধ করো। কাল বললে ডানাওয়ালা পোকা, আজ আবার একটা বিশাল বিচ্ছু। কেন তারা বারবার আমাদের আশেপাশে দেখা দিচ্ছে? লিং হাং এতটাই রেগে উঠলেন যে তার পুরো শরীর কাঁপছিল। হঠাৎ করে তার পায়ের ব্যথা আরও তীব্র হল, তিনি প্রায় লুটিয়ে পড়ছিলেন। তার তৃতীয় ছেলে লিমিং তাড়াতাড়ি তাকে ধরে ফেলল।
মা জিনকেও ধরে দরজার দিকে আনা হলো, আর তিনি আঙুল তুলে লি ঝাওকে গালাগালি করতে লাগলেন, ওই পশু! তুমি নিশ্চয়ই আমাদের প্রতি শত্রুতা পুষে রেখেছ, আর ইচ্ছে করেই বিষাক্ত পোকামাকড় পাঠাচ্ছ। সকালে উঠেই আমরা তোমাকে কর্তৃপক্ষের কাছে জানাবো আর জেলে পাঠাবো। লি ঝাওর মুখ হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। তোমরা সবাই কি পাগল হয়েছ? গতকাল যে বিশৃঙ্খলা হয়েছে, তা কি যথেষ্ট নয়? আজ রাতে আবার ঝামেলা বাঁধাতে চাইছ? কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবে? তাহলে কাল সকালে আমিই গিয়ে রিপোর্ট করব। যদি তোমরা না করো, তবে তোমরা কাপুরুষ। লিং হাং চোখ উল্টে বললেন, তুমি এক বিদ্রোহী ছেলে। লি ঝাও ঠান্ডাভাবে হেসে দরজা জোরে বন্ধ করে দিল। সে জানত, যতক্ষণ না বড় ভাই লি ঝি এখনও সম্রাটের পরীক্ষায় অংশ নিতে চায়, ততক্ষণ এই পরিবার বড় কোনো ঝামেলা করবে না। এই বিষাক্ত পোকামাকড়ের নাটক আসলে পরিবার ভাঙার এক উপায়। প্রথমত, তার রাত ঝাড়ার জন্য, দ্বিতীয়ত, তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য। এখন তার কাছে আধ্যাত্মিক ক্ষেত আছে, তাই স্বাধীনভাবে বেঁচে থাকার ভয় নেই। একবার এই বিশৃঙ্খলা কেটে গেলে, সে তার নতুন জীবন শুরু করতে পারবে। ভোরে, পূর্ব আকাশ ধীরে ধীরে ফর্সা হল। লি ঝাওর আন্দাজ একদম ঠিক ছিল। গত রাতেই লিং হাং পরিবার জোরে চেঁচামেচি করে হুমকি দিয়েছিল কর্তৃপক্ষকে জানাবে, কিন্তু সকালে তারা চুপ হয়ে গেল। লি ঝাও চুপি চুপি নিজের স্থানে ঢুকে দ্রুত আধ্যাত্মিক খেতে চলে গেল। গতকাল ফসল কাটার পর সে আবার গম আর চীনা আলু লাগাল। এবার সে দুটি ভিন্ন রোপণ পদ্ধতি ব্যবহার করল, একটিতে আধ্যাত্মিক ঝর্ণার পানি দিয়ে আরেকটিতে ছাড়া। তুলনামূলক পরীক্ষার ফল ছিল আশ্চর্যজনক। আধ্যাত্মিক ঝর্ণার পানি দেওয়া গাছগুলো সাধারণ ফসলের দ্বিগুণ মোটা হয়ে উঠল, মাথাভর্তি নুয়ে পড়া শীষ আর চীনা আলুগুলো হয়ে উঠল মসৃণ জেড পাথরের মতো তকওয়ালা। পানি ছাড়া ফসলও পাকল, তবে সেগুলো দেখতে সাধারণ ক্ষেতের মতোই ছিল। এই ফলাফল দেখে লি ঝাওর মুখে হাসি ফুটল। যেমনটা সে আন্দাজ করেছিল, আধ্যাত্মিক ক্ষেত শুধু দ্রুত পাকাতে সাহায্য করে, আর আধ্যাত্মিক ঝর্ণা ফসলের গুণমান বাড়িয়ে দেয়। এখন সে ইচ্ছেমতো যে কোনো ফসল লাগাতে পারবে। ফুলচাষী পরিবার থেকে আসা মানুষদের জন্য সবজি ফলানো প্রায় সবারই প্রিয় কাজ। ভবিষ্যতে অন্তহীন সবজি ফল থাকবে ভেবে লি ঝাওর মুখে হাসি ফুটল। যদিও সে এখানে আসার আগে কৃষিকাজ জানত না, তবে দেহের আসল মালিক কৃষিকাজে দক্ষ ছিল, আর সেই প্রবৃত্তি এখনও শরীরে রয়ে গেছে। তাই যখন সে কাস্তে হাতে নিল, তার কাটার গতি এত দ্রুত হল যে কাস্তে প্রায় এক ঝাপসা রেখা রেখে যাচ্ছিল। কাস্তের মৃদু সসস শব্দে গমের শীষ কাটা হচ্ছিল, আর শীষগুলো যেন কোনো অদৃশ্য দানবীয় হাত চেপে রেখেছে, সোজাভাবে মাটিতে শুয়ে যাচ্ছিল। একইভাবে চীনা আলু তোলার ক্ষেত্রেও হল। লি ঝাও জোরে কোপ দিল মাটির ভেতরে, আর মুহূর্তেই মাটির নিচে লুকানো আলুগুলো আস্ত উঠে এলো। সাধারণ আলুর কথা আলাদা, তবে আধ্যাত্মিক ঝর্ণায় সেচ দেওয়া আলুগুলো ছিল একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের মতো মোটা, মসৃণ জেডের মতো গা, আর ভেতরে সূক্ষ্ম সোনালি রেখা। সাধারণ আলু কাঁচা খাওয়া যায় না, কিন্তু এই আধ্যাত্মিক ঝর্ণার আলুগুলো খাওয়া যাবে কিনা সে ভাবছিল। একটি তুলে নিল, ধুয়ে নিল, তারপর আলতো করে কামড় দিল। কচকচে আর মিষ্টি স্বাদ, সাথে সাথে উষ্ণতা তার গলা বেয়ে পেটে নেমে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার শক্তি ধীরে ধীরে বাড়ছে। ওহ, এই আলুগুলো গমের চেয়ে অনেক বেশি কার্যকর। লি ঝাওর চোখ জ্বলে উঠল। সে একেবারে পাগলের মতো আলু খেতে শুরু করল, অর্ধেক খাওয়ার পর থামল। তারপর ঘাসের ওপর শুয়ে পড়ে খুশিতে পেট চুলকাতে লাগল আর নিজে নিজে খিলখিল করে হাসল। এদিকে, লিং হাং পরিবারের ঘরে,
লিমিংকে তার বাবা হঠাৎ ধরে টেনে তুললেন। তার চোখ রক্তাভ, কারণ সারাদিন খেটে আর সারারাত বিরক্ত হয়ে সে একেবারে ক্লান্ত। তার পা যেন সীসার মতো ভারী। লিং হাং এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে দাঁড়িয়েছিলেন। ছেলেকে এত অলস দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন। তুই অলস হাড়কাটা, সূর্য তো প্রায় মাথার ওপরে উঠে গেছে, আর বাড়িতে এক টুকরো কাঠও নেই। তাড়াতাড়ি কুড়াল নিয়ে পাহাড়ে গিয়ে কাঠ কেটে আনো। তারপর পানি আনবি, নইলে আজ নাশতা হবে না। আরও কাজের নাম শুনে লিমিং কেঁপে উঠল। সব সময় আমাকেই কেন করতে হয়? হঠাৎ সে বাবার হাত ঝেড়ে ফেলল। বড় ভাই লি ঝি আর দ্বিতীয় ভাই লি ঝাও লুকিয়ে আছে, কোনো কাজ করছে না। আমি তো গতকাল এত খেটেছি যে কোমর সোজা করতে পারিনি, আর রাতে আবার বিরক্তও হয়েছি। তুমি কি ভাবছ আমি লোহার তৈরি? তার মুখ গম্ভীর হয়ে উঠল। এটা একেবারেই। লি ঝাও তার পাইপটা উঁচু করলেন, শিরায় রগগুলো ফুলে উঠল। লিমিং আগে তোমার তুলনায় অনেক কঠোর পরিশ্রম করত। তুমি কিছুদিনই ক্লান্ত হয়ে পড়লে হাবুডুবু শুরু করেছ, নিন্দনীয়। লি ঝাও ঠাট্টা করে চাহনি উঁচু করে বলল, 2 নটের মতো ব্যাপার। যদি সাহস থাকে, ওকে বলো গাছ কাটা আর জল আনতে পাঠাও। তখন দেখবে ঠিকঠাক সৎ মানুষদের কিভাবে নির্যাতন করা হয়। তাদের তর্কের শব্দে মা জিন ঘুম ভেঙে উঠে মিডিয়েশনে ছুটে এলেন। তৃতীয়, বকবক করো না। পরিবারের প্রধান, একটু শান্ত হও। ও কতটা ক্লান্ত ছিল গতকাল, ওকে একটু আরাম করতে দাও। কিন্তু দাদাজি এটা শুনে আরও উদ্বিগ্ন হয়ে গেলেন। আমার কাছে এই ব্যাপারটা বলোই না। আমি মাঠ থেকে ফিরেছি। আমরা 5 জন সারাবেলা আগাছা তুলতে গিয়েছিলাম, দিনভর কেবল 1 একর তোলার পেরেছি। এমন কাজ টানতে তো কয়েকটা কুকুরও আমাদেরের চেয়েও ভালো করে দিতে পারে। তিনি যখন এমন বললেন, তখনই ঝিউ ও লিমিং, যারা নবাগত, অসন্তুষ্ট দেখায়। তাদের শ্বশুরের কথাগুলো খুবই কঠোর ছিল। নিজেও অর্ধেক কাজ মাত্র করে যে কেউ কিভাবে অন্যদের নিন্দা করতে পারে। লি ঝাও এতখানিও কড়া কটাক্ষ পেয়ে রাগে ফুটে উঠলেন। তিনি বিছানায় ভোগ করে পড়ে গেলেন, চাদর টেনে মুখ ঢেকে ফেলে বললেন, তুমি তো খুব কঠোর। নিজে করে দেখাও। আমি আর তোমাকে সেবা করব না, খণ্ডপন্থী। বিশ্বাস করো, তুমি ভাঙফোর খাবে, অবাধ্য ছেলে। লি ঝাও তার পাইপটা তোলার জন্য এগিয়ে গেলেন, কিন্তু মা জিন দ্রুত তার হাত ধরা ছেড়ে দিলেন না। পরিবারের প্রধান, তৃতীয়কে মারো না। আমার মতে, দ্বিতীয়ের স্বাস্থ্যটা অনেকটাই ভালো হয়েছে। ওকে বাইরে কাজ করতে দেয়া উচিত। এই কথা শুনে সবাই একমত হয়ে মাথা নাড়ল। এমনকি লিং হাং, চাদরের নিচে লুকিয়ে থাকা অবস্থায়, মাথাটা বার করে করে অবিরত সায় দিল। হ্যাঁ, বাবু, আমি দেখছি দ্বিতীয় ভাই প্রাণবন্ত ও সুস্থ। ও অবশ্যই বাইরে কাজ করতে পারবে। হয়তো আমরা ওর সাথে কথা বলবো। খারাপ হলে আমরা সঙ্গে গিয়ে কিছু কাজ ভাগ করে নেব। আগেই সকল ধানের কাজ একা করতেন লিমিং। এখন আমরা একটু সাহায্য করলেও হয়তো আর আফসোস করবে না। লিমিং একটু মৃদু অনুভব করলেন এবং বললেন, যদি তাই হয়, তাহলে চেষ্টা করে দেখা যাক। কয়েকজন একসঙ্গে কনস্পায়ারিং এদিক ওদিক ফিসফিস করে, তারপর সবাই মিলে লিং হাংয়ের দরজায় কড়া করে কুঠালি নাড়ল। লিং হাং ঘরে ভেতরে পাহারা দিচ্ছিল। কড়াকার শব্দ শুনে তিনি সঙ্গে সঙ্গে তার স্থান থেকে বেরিয়ে এলেন। দরজা খুলে দেখলেন দাদাঝি ও অন্যান্য সবাই মৃদু হাসি নিয়ে তাকে দেখছে। দ্বিতীয় ভাই, বাবা সারা রাত ভেবে কাটিয়েছেন। আগের দিনগুলিতে বাবা হয়তো বিভ্রান্ত ছিলাম এবং তোমাকে বেশি খেয়াল করিনি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এখন থেকে চল, রাগ নয়, শান্তিতে থাকি। মা জিন সঙ্গে সঙ্গে আরেক কথায় বললেন, চোখ মুছতে মুছতে,
পরিবারের প্রধান ঠিকই বলেছেন। সবাই একসাথে সম্মতি জানালো এবং এই ভেবেই তারা হুয়াংলিং গ্রামের অন্যান্য মানুষের কাছে ফিরে গেল, সবাই মিলে শান্তিপূর্ণভাবে জীবন কাটানোর বদলে গ্রহণপত্র করল। ঝু রাজবংশের এই বাড়িতে এমনকি ছোট ছোট ভুলগুলো এবার মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। প্রতিটি পরিবারেই কিছু না কিছু ঝামেলা থাকে। সূর্য প্রতিদিন ওঠে আবার অস্ত যায়। পুরনো অভিমানগুলো ধরে রাখা উচিত নয়। লি মিং, মা জিন আর ছুই, সবাই গলা লম্বা করে লি ঝাও এর উত্তর শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। লি ঝাও ভ্রু উঁচু করল, তবে খুব দ্রুত একটি পরিকল্পনা মাথায় এলো। মনে হলো এই পরিবার অলস, আর শান্তির প্রলোভন তারা হয়তো এড়িয়ে যেতে পারবে না। যেহেতু তারা ফাঁকাই আছে, তাই তাদের একটু ঠাট্টা করে দেখা যাক। সে হঠাৎ করে এক গম্ভীর মুখভঙ্গি করল, চোখে জলভেজা আবেগের ছাপ এনে আন্তরিকভাবে বলল, যেহেতু বাবা মা বলেছেন, আমি আর তর্ক করব না। এটা শুনে সবাই খুশি হল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই লি ঝাও হঠাৎ করে তার সুর পাল্টাল। সে তাদের প্রত্যাশায় ভরা অথচ অপরাধবোধে ভেজা মুখগুলোর দিকে তাকিয়ে বলল, একটা মাত্র ব্যাপারে আমার চাই যে বাবা মা রাজি হন। দাদাজি তাড়াহুড়ো করে নিজের বুকে হাত ঠুকে বললেন, যতক্ষণ পর্যন্ত সেটা আকাশ থেকে তারা টেনে আনা বা সমুদ্র থেকে চাঁদ ধরে আনার মতো অসম্ভব কিছু না হয়, আমি রাজি আছি। লি ঝাও গম্ভীরভাবে বলল, আমার বয়স এখন 25। ছোট ভাই লি মিং আমার থেকে 2 বছর ছোট। এমনকি বাচ্চারাও এখন খেলা করছে। বড় ভাই হিসেবে আমার কি বিয়ে করার সময় হয়নি? আমার বাড়িটার অবস্থা দেখুন। বাইরে বৃষ্টি পড়ছে, আর ভেতরেও টপ টপ করে পানি পড়ছে। ছাদের খড় প্রায় পচে গেছে। আমার কি নতুন একটা ঘর বানানো উচিত নয়? এ কথা শুনে সবাই মুঠোয় গেঁথে নিলেন আর মনে মনে অভিশাপ দিলেন, নিষ্ঠুর। বিয়ে করা আর নতুন ঘর তোলা দুটোতেই প্রচুর খরচ লাগে। দাদাজি ভ্রু কুঁচকালেন, কিন্তু জোর করে একটা হাসি ফুটিয়ে বললেন, এভাবে করো, দ্বিতীয় ভাই। তুমি আগে ছোট ভাই লি মিং এর সঙ্গে গিয়ে কাজ করো। ঘর আর বিয়ের ব্যাপার পরে আলোচনা হবে। ধৈর্য ধরাই মহৎ গুণ, আর ভালো জিনিসের জন্য সময় লাগে। লি ঝাও ঠান্ডা হেসে বলল, মুখ কালো করে গেল, যদি এমন হয়, তাহলে আর দরকার নেই। যার ইচ্ছে সে গাধার মতো খাটুক। আমি আর এতে অংশ নেব না। এ কথা শুনে দাদাজি এতটাই রেগে গেলেন যে ব্যথায় থরথর করে কাঁপতে থাকলেন। তিনি পায়ের যন্ত্রণার কথাই ভুলে গিয়ে, রাগে ধূমপানের পাইপ হাতে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মারার জন্য, আর চিৎকার করে গালাগালি দিতে লাগলেন, অকৃতজ্ঞ। আমি তোকে 20 বছরেরও বেশি সময় খাইয়েছি। এখন সামান্য কাজ করতে বলেছি আর তুই আমার সঙ্গে দর কষাকষি করছিস। কিন্তু তিনি ভাবতেও পারেননি যে লি ঝাও এত দ্রুত নড়বে। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি শুকনো তামাকের পাইপটা শক্ত করে ধরে ফেললেন, যেন তার চোখ দুটো ছুরির মতো চকচক করছে। সে গর্জে উঠল, তুমি বলছো তুমি আমাকে 20 বছর খাইয়েছ? তুমি ঘোড়ার নেশায় বুঁদ হয়ে বাজে কথা বলছ। আমি তো মাত্র 7 বছর বয়স থেকেই মাঠে কাজ শুরু করেছিলাম, দিনে লাঙ্গল কষতাম, রাতে অন্ধকারে পানি আনতে হতো আর কাঠ কেটে আনতে হতো। আমাদের পরিবারের জমি 8 একর ধানক্ষেত থেকে আজ 10 একর ধানক্ষেত আর 20 একর শুকনো জমি হল। এসব কি আমার পরিশ্রমে হয়নি? শুধু তাই নয়, আমি সুস্থ সবল হয়েও মাঠে খেটেছি, অথচ তোমরা সবাই লুকিয়ে ঘরে বসে সাদা ভাত আর রুটি খেয়েছ, আর আমি খেয়েছি ভুসি আর খোসা। তোমাদের বিবেক কোথায়? আমাকে এভাবে ব্যবহার করতে তোমাদের লজ্জা করে না? তোমরা কি ভেবেছ গ্রাম হুয়াংলিং এর লোকেরা মুখ বুজে থাকবে? তারা কি বলবে না যে তোমরা লোভী আর অমানুষ?
এ কথা বলে লি ঝাও হঠাৎ করে তার সেলাই জোড়া মোটা কাপড়ের জামাটা ছিঁড়ে ফেলল। কাঁধে জমে থাকা পাকা ক্ষতের দাগ বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, এই ক্ষতচিহ্নগুলো প্রমাণ, যেগুলো কেউ মুছে ফেলতে পারবে না। আমি বলে দিচ্ছি, যদি আবার আমাকে ঠকাতে চাও, সেটা শুধু স্বপ্নেই সম্ভব। তার কথা বজ্রের মতো গর্জে উঠল। লিং হাং পরিবারের লোকেরা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। লিং হাং নিজের দ্বিতীয় ছেলের দিকে তাকালেন, পিঠ বেয়ে ঠান্ডা ঘাম বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, এ কি সত্যিই তার চুপচাপ, পরিশ্রমী দ্বিতীয় ছেলে লিমিং? নাকি সে পাহাড় থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছে? এখন থেকে এই দ্বিতীয় ছেলেকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এ কথা ভেবে তিনি দ্রুত একটি সিদ্ধান্ত নিলেন। অসভ্য, যেহেতু আমার কথা শুনবে না, তুমি আর লিং হাং পরিবারের অংশ নও। এখনই বেরিয়ে যাও, এখানে তোমার কোনো জায়গা নেই। লিমিং ভেতরে ভেতরে খুশি হল এ কথা শুনে। অবশেষে সে যেটার অপেক্ষায় ছিল, সেটাই এসে গেল। সে জোর করে এক চিলতে হাসি ফুটিয়ে ভুরু তুলল আর জিজ্ঞেস করল, আপনি কি সত্যিই আমাকে তাড়িয়ে দিচ্ছেন? লিং হাং বুক ফুলিয়ে, সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, অবশ্যই। ভয় পেয়েছ নাকি? যদি ভয় পাও, তাহলে হাঁটু গেড়ে 3 বার মাথা ঠেকাও আর শান্তভাবে মাঠে গিয়ে কাজ করো। মা জিনকে ভয় পেয়ে লিমিং হাতা ঝাঁকিয়ে দ্রুত বেরিয়ে গেল, দোরগোড়া পেরিয়ে উঠোন থেকে বাইরে চলে গেল। লিং হাং পরিবারের লোকেরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল, সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। লি ঝাও মাথা চুলকাল, মুখে অবিশ্বাসের ছাপ। দ্বিতীয় ভাই সত্যিই চলে গেল? সাধারণত সে এত শান্ত থাকে। হঠাৎ এত দৃঢ় হল কিভাবে? মনে হচ্ছে তাই। মাজিন আর চুইর একে অপরের দিকে তাকালো, দুজনেই অবাক। লিং হাং এর চোখ বড় হয়ে গেল, মনে হলো কিছু একটা ঠিক হয়নি। তিনি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলেন, কিন্তু বিষয়টা সত্যি হয়ে গেল। এখন তো 30 একর জমি চাষের কাজ বাকি। সেই অলস তৃতীয় ছেলের ওপর ভরসা করা যাবে? এ কথা ভেবে তিনি তাকে ডেকে ফেরানোর জন্য এগোচ্ছিলেন, তখন দাদাঝি তাকে আটকাল। গৃহস্বামী, কি করছেন? গৃহকর্তা হয়ে সেই অকৃতজ্ঞ নেকড়ে খালি হাতে বেরিয়ে গেছে। খুব শিগগিরই সে ফিরে এসে কাঁদবে আর ক্ষমা চাইবে। লিং হাং কপাল কুঁচকালেন। আমি শুধু ভয় পাচ্ছি সে হয়তো আর ফিরবে না। তখন আমরা এই 30 একর জমি কিভাবে সামলাব? মা জিন ঠোঁট বাঁকিয়ে হেসে বললেন, তার মুখের ভাঁজ আরও গাঢ় হল। আরও আধা মাস পরে সরকার মাথাপিছু কর তুলতে আসবে। প্রত্যেককে 2 তোলা রূপা দিতে হবে। সে কিভাবে দেবে? জোরপূর্বক শ্রম এড়াতে হলে একমাত্র উপায় আমাদের কাছে ফিরে আসা। তখন আমাদের ভালো করে নজর রাখতে হবে, যেন সে ভদ্রভাবে গৃহপালিত জন্তুর মতো কাজ করে। লিং হাং কিছুক্ষণ ভেবে সম্মত হলেন। তারপর সবাইকে ঘরে ডেকে এনে কাজ ভাগ করে দিলেন। তৃতীয় ছেলে, পাহাড়ে গিয়ে জ্বালানি কাঠ কেটে আনো। তৃতীয় পুত্রবধূ, পানির কলসি ভরো। এই খরায় কূপের পানি কমে যাচ্ছে। বড় পুত্রবধূ, নুয়ের আর পান্দাইকে নিয়ে জমিতে কাজ করতে যাও। আমাদের পরিবার একসাথে পরিশ্রম করলে এই দুর্দশা পার হয়ে যাব। তৃতীয় ছেলে আর তার স্ত্রী একে অপরের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গেই আপত্তি জানালো। বাবা, আমার বড় ভাতিজা ঝি পরশুদিন পাখাওয়ালা পোকা কামড়েছিল। 2 দিন হয়ে গেছে, এখন নিশ্চয়ই সে ভালো আছে। কাঠ কাটা কঠিন কাজ, ওকে আমার সঙ্গে যেতে দিন। এতে ওরও অভ্যাস হবে। কখনোই না। মাজিন বলার আগেই দাদাঝি বিরক্ত হয়ে বললেন, সুহিং আমাদের 3 প্রজন্মের একমাত্র ছেলে। সে ভবিষ্যতে পড়াশোনা করবে। এত কঠিন কাজ কিভাবে করবে? তৃতীয় ছেলে ও তার স্ত্রী সঙ্গে সঙ্গে অস্বীকার করল। আমরা তো সাদামাটা কৃষক।
বড় ভাইকে স্কুলে পাঠানোই আমাদের পক্ষে যথেষ্ট। আরেকজনকে আমরা সামলাতে পারব না। মা, আমি আপনাকে বলছি এই চিন্তা ছেড়ে দিন। লিং হাং দেখলেন পরিবার আবার জোরে তর্কে জড়িয়ে পড়েছে। তার মাথায় যেন ভো ভো করে বাজল। তৃতীয় ছেলে আর তার স্ত্রী সামলানো কঠিন, ভবিষ্যতে আরও ঝগড়া হবে বলে তিনি ভয় পেলেন। তিনি শুধু আশা করছিলেন যে দ্বিতীয় ছেলে লিমিং কোথাও ধাক্কা খেয়ে বাধ্য হয়ে ফিরে এসে ক্ষমা চাইবে। তাহলেই পরিবারটা বাঁচবে। ঠিক তখনই উঠোনের বাইরে শব্দ হল। তিনি গলা উঁচু করে তাকালেন, দেখলেন লিমিং ফিরে এসেছে। তিনি আনন্দে ভরে গেলেন, কিন্তু প্রবীণ হিসেবে মর্যাদা রাখার জন্য বুক ফুলিয়ে পাইপের আগা দোরগোড়ায় ঠুকলেন আর গম্ভীর স্বরে বললেন, তুমি জানো আমি কে? এ কি আমাদের দ্বিতীয় ছেলে নয়? কি হল, মাত্র আধা ঘন্টা আগে চলে গেলে আর এখনই মন পাল্টে ফিরে এলে? আমি বলে দিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। তুমি রাজি হও বা না হও, এখন রাজি হয়েই থাকতে হবে। না হলে আবার চলে যাও। আমাদের পরিবার তোমাকে রাখবে না। যদি না। তিনি কথা শেষ করার আগেই দরজার দিক থেকে এক কর্তৃত্বপূর্ণ কণ্ঠ ভেসে এলো, লিং। লি মিং বলল, তুমি তাকে তাড়িয়ে দিতে চাইছ। আমি ভেবেছিলাম এটা শুধু কথার কথা, কিন্তু দেখা গেল এটা সত্যি। লি ঝাও সামনে দাঁড়িয়ে ছিল দাদাঝি আর আরও কয়েকজন সাদা চুলওয়ালা প্রবীণকে নিয়ে। হুয়াং লিং গ্রামের ৭-৮ জন সম্মানিত প্রবীণ লির বাড়ির ফটক দিয়ে ঢুকল। এই দৃশ্য দেখে পুরো লি পরিবারের সবাই হতবাক হয়ে গেল। লি মিং তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, দাদাঝি ভাইরা, তোমরা সবাই এখানে কেন? আমরা এসেছি পরিবার ভাগ করতে। একজন বৃদ্ধ বিরক্ত হয়ে বললেন, পরিবার ভাগ? আমি তো কখনো বলিনি আমি সেটা করতে চাই। লি মিং আতঙ্কিত হয়ে গেল। দাদাঝি গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, তুমি কি লি ঝাওকে তাড়াতে চাচ্ছ? হ্যাঁ, তাহলে আমরা পরিবার ভাগ করব না, দাদাঝি কঠোরভাবে বললেন। লি ঝাও আমাদের বলেছিল পরিবার ভাগের ব্যাপারটা আমরা যেন দেখি, কারণ সে ভয় পাচ্ছিল তোমরা তাকে খারাপ ব্যবহার করবে। লি মিং তাড়াহুড়ো করে ব্যাখ্যা করল, আমি তো শুধু ছোট ভাইকে একটু ভয় দেখাচ্ছিলাম। সে আমার কথা শোনে না। সে এমনকি ইচ্ছা করে পোকা ছেড়ে আমাদের কামড় দিয়েছে। এটা অসম্মানজনক। আমরা তাকে কর্তৃপক্ষের কাছে দেইনি পারিবারিক সম্পর্কের কারণে। আমরা কিভাবে পরিবার ভাগ করি? বলো তো, লি মিং পোকা ছেড়েছে তোমাদের কামড় দেওয়ার জন্য? ঝিইউ রাগে এক্সক্লেম করল আর অন্যরা শুনে হাসল। সবাই একই হুয়াং লিং গ্রামের হওয়ায় একে অপরের স্বভাব খুব ভালো জানত। পুরো লি পরিবারই লি ঝাওকে একজন পরিশ্রমী ছেলে হিসেবে দেখত যাকে ভরসা করা যায়। তারা অনেক দিন ধরেই তার হয়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু আগে যেহেতু পরিবারের ব্যাপার ছিল আর বাইরের লোক জড়িত ছিল, তাই তারা সহ্য করত। কিন্তু এখন যেহেতু লি ঝাও তাদের কাছে এসেছে, তাই তাদের পদক্ষেপ নিতেই হবে। লি মিং, আমি ছোটবেলা থেকে লি ঝাওকে চিনি। সে সৎ আর সরল। আর তুমি এত বড় মিথ্যা বলছ। আজকে আমি তাকে একটা শিক্ষা দিতেই হবে এই ছেলেটার জন্য। ঝিইউ তার হাতার বোতাম খুলে সামনে এগোতে চাইল, কিন্তু অন্যরা দ্রুত তাকে থামাল। লি মিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয়ে। ঝিইউ আগে একজন সৈনিক ছিল, তার মেজাজ খুবই গরম। আঘাত পেয়ে সে হুয়াং লিং গ্রামে ফিরে এসেছে। সে একজন সম্মানিত প্রবীণ। লি মিং যদি লড়াই করতে যেত, তবে তাকে হয়তো গ্রামের লোকজনের থুতুর সাগরে ডুবে যেতে হতো। সে দ্রুত ব্যাখ্যা করল, সবাই শুনো। পরশু রাত আর গত রাত আমার স্ত্রী মা জিন আর আমাকে শ্যাডো উইং পোকা আর বিচ্ছু কামড়েছে। সবই ওই অবাধ্য ছেলের কাজ। আমাদের বাঁচানোর জন্য আমরা এসব বলেছিলাম তাকে ভয় দেখানোর জন্য। দেখো, আমাদের শরীরের গোলাভাব এখনও কমেনি।
এরপর সে তার পা তুলল, যেখানে তার পায়ের তালু এখনো কালো হয়ে আছে। মা জিনু দ্রুত তার ঘাড়ের ক্ষত দেখাল, যেখানে বিষাক্ত পোকা কামড়েছিল, আর তার উড়ো। সে প্যান্ট খুলতে যাচ্ছিল, কিন্তু লি মিং তার মুখে চড় মারল তাকে থামানোর জন্য। এটা দেখে দাদাঝি আর অন্যরা ক্ষতগুলোর দিকে কপাল কুঁচকে তাকাল। লি মিং, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে লি ঝাও এই পোকাগুলো ছেড়েছে? লি মিং ইতস্তত করে, তারপর তাড়াহুড়ো করে বলল, সে নিজেই স্বীকার করেছে। আমাদের পরিবারের সবাই সাক্ষ্য দিতে পারবে। লি পরিবারের সদস্যরা দ্রুত মাথা নাড়ল সম্মতিসূচক ভঙ্গিতে। লি শু হিং মনে করল তার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে আর তাড়াতাড়ি ঘটনা বাড়িয়ে বলল, দাদাঝি, গত রাত আমি উঠোনে পানি আনতে গিয়েছিলাম আর দেখলাম আমার ছোট কাকা লি ঝাও চুপি চুপি মূল বাড়ির দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই আমার দাদা আর দাদি বিচ্ছুতে কামড় খেলেন। লি মিংয়ের মুখে আনন্দের ঝিলিক দেখা দিল, দাদাঝি, দেখো, বাচ্চারা তো কখনো মিথ্যা বলে না। দাদাঝি কপাল কুঁচকে অন্যদের দিকে তাকালেন। নিরর্থক কথা। লি ঝাও হঠাৎ এগিয়ে এল, তার কণ্ঠস্বর নিচু হলেও যথেষ্ট ছিল গোটা উঠোন নিস্তব্ধ করতে। শু হিং, আমি স্পষ্ট শুনেছি ঝিইউ বলেছে, তুমি গত রাতে প্যাংখালার বাড়ির ডিম চুরি করতে গিয়েছিলে, আর এখন তুমি সাহস করে আমাকে অভিযুক্ত করছ? শু হিংয়ের মুখ লাল হয়ে গেল। তুমি মিথ্যে বলছ। আমি সারা রাত বাড়িতেই ছিলাম। সত্যি, একেবারে, আমি তো একটুও বাড়ি ছাড়িনি। তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবে যে মাঝরাতে আমাকে দেখলে? শু হিং স্থির হয়ে গেল, তারপর হঠাৎ লাফিয়ে উঠে জোরে গালি দিল, তুমি প্রতারণা করছ। প্রতারণা করছ, তুমি ছোট বদমাশ। এত ছোট বয়সে এত মিথ্যা। সত্যি, বাঁকা মানুষ বাঁকাই হয় আর জানি না তুমি কাদের থেকে শিখেছ। এটা বলার পর লি ঝাও ব্যঙ্গাত্মক দৃষ্টিতে লি মিংয়ের দিকে তাকাল। ঘটনাটা এক মুহূর্তেই হয়ে গেল। কেউ প্রতিক্রিয়া করার আগেই লি ঝাও শু হিংয়ের মিথ্যা ফাঁস করে দিল। সবাইয়ের দৃষ্টি শু হিংয়ের দিকে। সে লাফিয়ে কাঁদতে কাঁদতে লি ঝাওয়ের দিকে আঙুল তুলল, তুমি দুর্ভাগ্য বয়ে আনবে। মা জিন দ্রুত দৌড়ে এসে তার নাতির মুখ চেপে ধরতে চাইল, কিন্তু সে তাকে ঠেলে সরিয়ে দিল। সে হোঁচট খেয়ে উঠোনের এক মাটির হাঁড়ি ফেলে দিল, যা ভেঙে টুকরো হয়ে গেল। লি মিংয়ের মুখ বারবার ফ্যাকাশে হয়ে গেল, কাঁপতে কাঁপতে আঙুল তুলল লি ঝাওয়ের দিকে, তুমি আমাকে মরতে বাধ্য করছ। বড় বউ মাটিতে বসে উড়ুতে হাত চাপড়ে কাঁদতে লাগল, শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। পরিবারের সম্পত্তি ভাগ হয়ে যাবে। আমরা এখন কিভাবে বাঁচব? তৃতীয় দম্পতি তেমন কিছু ভাবল না। তাদের কোনো সন্তান ছিল না, তাই পরিবার ভাগাভাগি হোক বা না হোক, তাতে তাদের কিছু যায় আসত না। দাদাঝি নির্বাক হয়ে গেলেন। অল্প কিছুক্ষণ আগে তারা প্রায় ছোট্ট ছেলেটির কথাই বিশ্বাস করে ফেলেছিলেন। তিনি লি হাংয়ের দিকে অনুতপ্ত দৃষ্টিতে তাকালেন। লি হাং, বলো তো, কিভাবে তুমি পরিবার ভাগ করতে চাও? আমরা প্রবীণরা আছি, তোমাকে ন্যায্য বিচার দেব, তোমাকে কোনো ক্ষতি হতে দেব না। লি হাং কথা বলতে যাচ্ছিল, তখনই লি ঝাও হঠাৎ উন্মাদের মতো কোণের একটি সমতল লাঠি তুলে নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। তোকে মারব, অবাধ্য ছেলে। কিন্তু শুনলি আর শান দ্রুততার সঙ্গে তার পায়ে লাঠি মেরে দিল। লি ঝাও মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, লাঠিটিও পাশে পড়ে গেল। তিনি মাটিতে কপাল ঠেকিয়ে সলস্লে কণ্ঠে কাঁদতে লাগলেন, হায় খোদা, ঝু রাজবংশে লি পরিবারের এমন এক অবাধ্য সন্তান কেমন করে জন্ম নিল? হুয়াংলিং গ্রামের সবাই এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেল, আর লি হাং এর জন্য আরও বেশি দুঃখবোধ করল। লি হাং এর মুখভঙ্গি শান্তই রইল। তিনি শীতল কণ্ঠে বললেন,
দাদাজি, আপনিও দেখলেন। এই অবস্থায় আমি আর তাদের সঙ্গে সম্পর্ক রেখে কিভাবে চলতে পারি? পারিবারিক সম্পর্ক ছিন্ন করে দিন। আমি ঘরের জমিজমা বা সম্পত্তি কিছুই চাই না। যদি ঠিক মনে করেন, তবে কাগজে লিখে শিলমোহর দিয়ে দিন। মনের ভেতরে তিনি ঠান্ডা হাসি হাসলেন। এই রক্তচোষারা অপেক্ষা করুক। আজ রাতেই আমি তাদের কিছুই রাখব না। লিহাং এর কথা শুনে, যে লি পরিবারের সদস্যরা কিছুক্ষণ আগেও হতাশ হয়েছিলেন, হঠাৎই প্রাণ ফিরে পেলেন। লি ঝাও হাত নেড়ে বললেন, আমি রাজি। তাহলে পরিবার বিচ্ছেদের কাগজ লিখে ফেল। আজ থেকে লি পরিবার আর লিহাং এর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। স্বাক্ষর আর শিলমোহরই প্রমাণ হবে। দাদাজি তখন লিহাংকে পাশে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, লিহাং, অর্ধমাস পরে সরকারের তরফ থেকে মাথাপিছু কর তোলা হবে, প্রতিজনকে 2 তোলা রূপা দিতে হবে। যদি লি পরিবারে থাকো, কেউ না কেউ সেটা মিটিয়ে দেবে। কিন্তু যদি সম্পর্ক ছিন্ন করো, তবে তোমাকেই কর দিতে হবে। ভেবে দেখো। লিহাং মাথা নেড়ে বলল, দাদাজি, চিন্তা করবেন না। আমি আধা মাসের মধ্যে 2 তোলা রূপা রোজগার করতে পারব। দয়া করে দ্রুত বিচ্ছেদনামা লিখে ফেলুন। আজই আমি বাড়ি ছাড়ব। লিহাং এর দৃঢ় সিদ্ধান্ত দেখে সুনিং বললেন, আর দেরি নয়। সম্পর্ক ছিন্ন করাই যথেষ্ট। লিহাং যদি মনস্থির করে, তবে উপার্জনের পথ নিশ্চয়ই খুঁজে নেবে। খারাপ হলে, সবার থেকে কিছু টাকা জোগাড় করে মাথাপিছু কর দেওয়া যাবে। কেউই তাকে কর্মকর্তাদের হাতে তুলে দিতে চায় না। এরপর দাদাজি পকেট থেকে প্রস্তুত কলম ও কালি বের করে দ্রুত বিচ্ছেদনামা লিখে ফেললেন। ঠিক আছে কি না যাচাই করে 2 পক্ষ স্বাক্ষর ও শিলমোহর দিল, আর তাতেই সিদ্ধান্ত পাকাপাকি হল। শীঘ্রই, লিহাং, লি ঝাও ও অন্যদের চোখের সামনে, সুনিং এর সঙ্গে লি পরিবার ছেড়ে বেরিয়ে গেল। বাড়ির বাইরে এসে দাদাজি কাছে এসে জিজ্ঞেস করলেন, লিহাং, তুমি কি থাকার জায়গা খুঁজে পেয়েছ? লিহাং কৃত্রিম হাসি দিয়ে মাথা নেড়ে জানালো, না। যদিও আমার কাছে আধ্যাত্মিক ঝর্ণার স্থান আছে, তবুও খোলা আকাশের নিচে রাত কাটাতে গেলে সন্দেহ হবে। সুজিং উড়ুতে হাত চাপড়ে হাসতে হাসতে বললেন, চমৎকার হয়েছে। তুমি লুই, আমাদের গ্রামের বৃদ্ধ শিকারীকে চেনো তো? বয়সের কারণে তার নাতি তাকে কাউন্টি শহরে নিয়ে গেছে, আর তার ঘর এখন ফাঁকা পড়ে আছে। যদিও ঘরটি কিছুটা পুরনো, তবে সব কিছু অক্ষত আছে। এটা অস্থায়ী আশ্রয় হিসেবে চলতে পারবে। তুমি সেখানে থাকতে পারো, যতদিন না নতুন ঘর তৈরি করো। কেমন হবে? লিহাং সঙ্গে সঙ্গে হাত জোর করে কৃতজ্ঞতা জানালো, দাদাজি, আপনার উপকার আমি কখনো ভুলব না। চিন্তা করবেন না, আমি যথাসম্ভব দ্রুত রূপা উপার্জন করব আর সেখান থেকে সরে যাব। দাদাজি হেসে হাত নাড়লেন, কোনো ব্যাপার না। চল, এখনই যাই। তারা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে লুই এর বাড়িতে পৌঁছাল। এটি একটি ছোট আঙিনা, যেখানে আধখোলা এলম কাঠের 2টি দরজা আছে। ভেতরে একটি বাঁকানো খেজুর গাছ সবুজ ফল নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার ছায়া মাটির ঘরের দেয়ালে ক্ষুদ্র আলোর দাগ ফেলে রেখেছে। ভেতরে ঢুকে দেখা গেল একটি অক্ষত কাঠের টেবিল ও চেয়ার। কিছু ধুলো ছাড়া, এটি লি পরিবারের ঘরের চেয়ে অনেক ভালো। লিহাং সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক তখন কয়েকজন প্রবীণ বললেন, যুবক লিহাং, আমার নাতি কিছু মিশ্র শস্য আর আটা এনে দেবে। আমার একটা মুরগি আছে, সে ডিম দেয়। আমি শিগগিরই তোমাকে 2টা ডিম পাঠিয়ে দেব। আমাদের কাছে অনেক জ্বালানি কাঠ মজুদ আছে। এখনই আমি এক আটি নিয়ে আসছি, যাতে তোমাকে পাহাড়ে গিয়ে কাঠ কাটতে না হয়। এই আন্তরিক মুখগুলো দেখে লিহাং এর গলা ধরে এলো। এই প্রতিবেশীরা,
যাদের সঙ্গে তার রক্তের সম্পর্ক নেই, তার নিজের আত্মীয়দের চেয়ে হাজার গুণ।